স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে অনিশ দামের কলমে গ্রামের নাম চিতলপুর। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। 1983 শ্মশানঘাট, চিতলপুর গ্রাম। রাত তখন প্রায় 1টা। শ্মশানের পিছন দিক দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে হনহনিয়ে চলেছিল একটি লোক। অন্ধকারে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে যে লোকটি কোনো কারণে বেশ উত্তেজিত। চারিদিক নিস্তব্ধ, কোথাও একটা জনমানুষ চোখে পড়ছে না। অন্ধকারের বুক চিরে হেঁটেই চলেছে লোকটা। তার চোখে না আছে ভয়, না আছে ক্লান্তি। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কয়েকটা শেয়াল একসাথে ডেকে উঠল। একটু চমকে উঠে আওয়াজের উৎসের দিকে একবার দৃষ্টিপাত করে আবার হাঁটতে লাগলো লোকটা। নদীর পাশ থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস তার গায়ে যেন ছুরির ফলা বসিয়ে দিল। ঝিঝি পোকার একটানা সুর তার কানে যেন একটা প্রশান্তি এনে দিল। আজ অমাবস্যা, তাই চাঁদের আলোটুকুও আজ নেই। ঘন অন্ধকারে নিমগ্ন এই চরাচর। আঁধারের চাদরে মোড়া উঁচু গাছগুলিকে বড় রহস্যময় মনে হতে লাগলো। মনে হলো গাছগুলি যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে এই আগন্তুকটির দিকে। লোকটার একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগলো, তবু সে একইভাবে চলতে লাগলো। বেশ কিছু দূর যাবার পর হঠাৎ লোকটি দেখল দূরের অতিকায় অশ্বত্থ গাছটির নিচে একটি আলোক শিখা দপ করে একবার জ্বলে উঠেই আবার নিভে গেল। আরও একবার ঘটনাটি ঘটল, আর একবার, অর্থাৎ পর পর 3 বার। এই সংকেত লোকটির ভালো মতো জানা। সে তার পিঠে থাকা ব্যাগটা থেকে একটা ছোট্ট টর্চ বার করে সেটি জ্বালল এবং দ্রুত গিয়ে সেই সংকেতপ্রাপ্ত জায়গা, অর্থাৎ সেই অশ্বত্থ গাছটির নিচে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই গাছটির পিছন থেকে 2টি ছায়ামূর্তি বেরিয়ে এলো। দুজনের হাতেই একটি করে টর্চ, তবে খুব কম পাওয়ারের। টর্চের আলোয় যেটুকু দেখা গেল তাতে বোঝা গেল দুজনেরই বয়স 30-এর কাছাকাছি। একজনের মুখে খোঁচা খোঁচা দাড়ি এবং অন্যজন ক্লিন শেভড। আগের লোকটি নতুন লোক দুটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এনেছিস? দাড়িওয়ালা লোকটি জবাব দিল, জলদি হাত চালা, হাতে বেশি সময় নেই। কোথায় রেখেছিস? এদিকে। এই বলে দাড়িওয়ালা লোকটি তার পিছন পিছন আসার ইঙ্গিত করে। কয়েক পা এগোতেই ঝোপের ধারে চটের বস্তায় মোড়ানো কিছু একটা তাদের চোখে পড়ল। লোকটা নিচু হয়ে সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা মৃতদেহ, একটা অল্প বয়সী নারীর দেহ। বয়স 22-23-এর বেশি হতেই পারে না। দেহটার বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন। লোকটা লাশটার দিকে একটা কুদৃষ্টি দিয়ে বলল, খাসা মাল এনেছিস তো, যৌবন একেবারে টকবক করছে। ইস রে, কেন যে বেচারি এত কম বয়সে পটল তুললো। ফালতু কথা রাখতো বুধো। তুই কি আজকাল লাশের প্রেমেও পড়তে শুরু করলি নাকি? এই প্রথমবার কথা বলে ওঠে ক্লিন শেভ লোকটি। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ওরে, সৌন্দর্যের আবার বাঁচা মরা কিসের? মরা মানুষের কি সৌন্দর্য থাকতে নেই নাকি? বাজে কথা রেখে কাজে লাগ চটপট। হঠাৎ করে কেউ এদিকে চলে এলে 3 জনই কেস খাও। ধমক খেয়ে সত্যিই কাজে লেগে পড়ে বুধো।
প্রথমে সে চটের বস্তাটা থেকে মৃতদেহটা পুরোটা বের করে আনে এবং মাটির ওপর চিৎ করে শোয়ায়। এরপরে পিঠের ব্যাগটা নিচে নামিয়ে তার ভেতর থেকে বের করে আনে একটি সার্জিক্যাল নাইফ। এরপর তার হাতের সুনিপুণ দক্ষতায় লাশটার শরীরের বিভিন্ন অংশ থেকে কেটে নিতে থাকে হাড়গুলি। হ্যাঁ, এটাই তার কাজ। গত 5 বছর থেকে এই কাজটি করে আসছে বুধ। মানুষের হাড় হাতির দাঁতের থেকে নেহাত কম কিছু নয়। কালোবাজারে এর সাংঘাতিক দাম। চোরাপথে বিদেশে চালান যায় হাড়গুলো। বুধর কাজ শুধু মৃতদেহ থেকে কিছু বিশেষ জায়গার হাড় সংগ্রহ করে সেগুলি ডিলারের কাছে পৌঁছে দেওয়া। এর জন্য বেশ মোটা টাকাই পায় সে। হাড়গুলো দিয়ে ওরা কি করে সেটা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না বুধ। নিজের প্রাপ্য টাকা হাতে পেলেই সে খুশি। এসব লাইনে বেশি কৌতূহল দেখানো মোটেই ভালো নয়। ওর সঙ্গে যেই লোক দুটো রয়েছে ওরাও ওদেরই দলের। দাড়িওয়ালা লোকটির নাম শান্তনু আর ক্লিন শেভড লোকটির নাম বিজয়। ওরা দলের অনেক পুরনো সদস্য। গ্রামীণ হাসপাতালের ওয়ার্ড বয় আর শ্মশানের ডোমদের সাথে ওদের ভালো রকম যোগসাজশ আছে। কোনো বেওয়ারিশ লাশ এলেই সবার আগে খবর চলে আসে ওদের কাছে। লাশ শনাক্ত না হলে ডোমদেরই সেটা সৎকার করতে হয়। ওয়ার্ড বয়রা আগে থেকেই ওদের ফোনে খবর দিয়ে রাখে। তখন ওরা আসল ডোমদের টাকা ঘুষ দিয়ে অন্যত্র সরিয়ে নিজেরা ডোম সেজে বসে থাকে লাশ আসার অপেক্ষায়। লাশ এলেই ওরা সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে সেটা বস্তাবন্দি করে নিয়ে আসে গ্রামের একেবারে শেষ প্রান্তে, শ্মশানের পিছন দিকে এই নির্জন জায়গাটায়। রাস্তা দিয়ে এলে কারো নজরে পড়ে যাবার ভয় থাকে বলেই এই ব্যবস্থা। এরপরই শুরু হয় তাদের কাজ। টর্চের আলো পরপর 3 বার মেরে নিজেদের অবস্থানটা জানান দেয় তারা, আর বুধ এসে শুরু করে তার হাতের কাজ। শান্তনু আর বিজয় নেহাত নিরীহ নয়, তাদেরও অনেক কলঙ্ক আছে। শান্তনু তো ডাকাতির কেসে জেলও খেটেছে একবার, আর বিজয় তো আরো গুণধর, দুটো মার্ডার কেস ঝুলছে ওর নামে। নেহাত মন্ত্রীর সাথে ওঠা বসা আছে বলে এখনো জেলের ঘানি টানতে হয়নি ওকে। তবে এটা ঠিক যে ওদের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছে বুধ, নইলে এই কাজে বেশি দিন টিকতেই পারত না ও। তবে সবচেয়ে বেশি অবদান ছিল বিল্টুদার। বিল্টুদার কৃপাতেই বুধর এই কাজে ঢোকা। এখনো মনে পড়ে দিনটা। চাকরি খুইয়ে ক্লান্ত অবসন্ন শরীরে একটা ভাঙা বেঞ্চের উপর বসেছিল বুধ। পড়ালেখায় কোনো কালই ভালো ছিল না সে, কিন্তু বাবার মৃত্যুর পর ওদের আর্থিক অবস্থা এতটাই ভেঙে পড়ে যে পরিবারকে গ্রামে রেখে শহরে চাকরির সন্ধানে যেতে বাধ্য হয় বুধ। ভাগ্যক্রমে একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি পেয়েও যায় সে, কিন্তু মাসখানেকের মধ্যেই তাকে ছাঁটাই করে দেওয়া হয়। তার কাজ নাকি পছন্দ হয়নি ওদের। 2 হাতে মুখ ঢেকে তাই বেঞ্চের উপর বসেছিল সে। মায়ের শরীর প্রচন্ড খারাপ, বোনেরও বিয়ের বয়স হয়েছে। এত সব সে সামাল দেবে কি করে? ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে তার। এমন সময় পাশ থেকে একটা ভারী গলার আওয়াজ শোনে সে। কাজ করবি আমার হয়ে? চমকে উঠেছিল বুধ। ডান দিকে তাকিয়ে দেখেছিল একটা টাক মাথা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোক তার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। বুধকে ফ্যাল করে চেয়ে থাকতে দেখে সে আবার বলে উঠেছিল, কিরে, কাজ করবি আমার হয়ে? কি কাজ? বুধর ঠোঁটের ফাঁক দিয়ে কথাটা যেন আপনা আপনি নিঃসৃত হলো। খুব কঠিন কাজ, কিন্তু করে দিতে পারলে মালামাল হয়ে যাবি। কোনো কিছুর অভাব থাকবে না, পায়ের উপর পা তুলে খেতে পারবি। করবি? বুধ রাজি হয়ে গিয়েছিল। সেই সময় তার কাছে টাকা অত্যন্ত দুর্লভ বস্তু। যে কাজই হোক না কেন, অর্থ উপার্জনের জন্য সে সব কিছু করতে রাজি। তার সম্মতি বাক্য শুনে সেই টাক মাথা লোকটি অর্থাৎ বিল্টুদা তাকে গোটা বিষয়টা বুঝিয়ে দিয়েছিল। 1 মাস ধরে বুধকে লাশ থেকে কিভাবে তার সেরকম বিকৃতি না ঘটিয়েই হাড় কেটে বের করে নিতে হয় তার ট্রেনিং দেওয়া হয়েছিল। প্রথম বুধ ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সে বেশ দক্ষ হয়ে উঠল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বুধকে।
মা সুস্থ হয়ে ওঠেন, বোনেরও একটা বড় ঘরে ধুমধাম করে বিয়ে হয়, আর নিজেও একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করে আনে বুধ। সম্প্রতি একটা 4 মাসের পুত্র সন্তানের পিতাও হয়েছে সে। আর এছাড়াও দোতলা বাড়ি আর নিজস্ব গাড়িও হয়েছে। তবে নিজের গ্রাম ছেড়ে আর শহরে পাড়ি দিতে মন চায়নি তার, তাই থেকে গেছে এই গ্রামেই। এসব ভাবতে ভাবতে মুখে একটা হাসি ফুটে ওঠে বুধর। এই মানুষগুলো যে মরে গিয়েও তার কত বড় উপকার করে দিয়ে যাচ্ছে তা এরা নিজেরাও জানে না। জীবনে এরা কোনো পুণ্য করেছে কিনা সেটা তার জানা নেই, কিন্তু মরার পর অবশ্যই করছে, বা বলা চলে বুধ তাদের দিয়ে পুণ্য করিয়ে নিচ্ছে। এসব 7-5 ভাবতে ভাবতেই নিজের কাজ শেষ করে ফেলেছে বুধ। হাড়গুলো সব বের করে একটা রাবারের থলিতে ভরে নিল সে। মেয়েটার চুলগুলো বেশ লম্বা, সেগুলিও কেটে নিল সে। এইগুলো বিক্রি করে দেওয়া যাবে, এক্সট্রা কামাই আর কি। সে ব্যাগটা পিঠে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর শান্তনু আর বিজয়ের দিকে তাকিয়ে বলল, নে এবার চটপট শ্মশানে গিয়ে লাশটাকে দাহ করে ফেল। হ্যাঁ, সে যাচ্ছি, কিন্তু তুইও সাবধানে যাস। হ্যাঁ, তান্ত্রিকের হাড় নিয়ে যাচ্ছিস, আবার বস্ত্র না হয়ে যাস। হ্যাঁ, মানে? ব্যাপারটা ঠিক বোধগম্য হয় না বুধর। মানে হচ্ছে যে মেয়েটার হাড় কেটে নিলি, ও নাকি একজন তান্ত্রিক ছিল। ও নাকি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, মাঝে মধ্যে গায়ে ছাই ভস্য মেঘে কিসব বিড়বিড়ও করতো। সবাই ওকে এড়িয়ে চলতো। সবার ধারণা ও নাকি কালা জাদু জানে। কাল সকালে হঠাৎ একটা গাড়ি ব্রেক ফেল করে ওকে ধাক্কা মারে, ওখানেই স্পট ডেড। আচ্ছা, তা এটা বলে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, এই বলে বুধ এবার রওনা দেয়। যত সব মিথ্যে গল্প বলে ভয় দেখানোর ধান্দা আর কি। বাড়ির পথ ধরে বুধ। তখন 2:30 বেজে গেছে। ঠান্ডাটা যেন আরো বেড়ে গেছে। বুধ তাড়াতাড়ি পা চালায়। এখন তাকে পৌঁছতে হবে শহরে অবস্থিত একটা বস্তিতে। ওখানেই বিল্টুদার লোক অপেক্ষা করছে তার জন্য। ওদের হাতে হাড়গুলো তুলে দিলেই তার ছুটি। কাল দুপুরের মধ্যেই পার্সেল করে টাকা পৌঁছে যাবে তার বাড়িতে। টাকার ব্যাপারে কখনো দেরি করে না বিল্টুদা, আর পাঠায়ও সব কড়কড়ে নতুন 500 টাকার নোট। চকচকে নোটগুলো সুগন্ধি ঘ্রাণ মনে করে তৃপ্তি অনুভব করে সে। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা দৃশ্য চোখে পড়ল তার। আতঙ্কের একটা হিমেল স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। সামনে ওটা কি দাঁড়িয়ে? এক পা করে পিছোতে থাকে বুধ। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় এক ভয়ানক বিপদ তাকে ঘিরে ধরেছে। এই শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। চিতলপুর হাই স্কুল, চিতলপুর। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী আর ওনার উপন্যাসের নামগুলো কিন্তু সবাই মনে রাখবে। শর্ট প্রশ্ন দিয়েও দিতে পারে, ঠিক আছে? পরদিন আমরা কে বাঁচায় কে বাঁচে গল্পটা শুরু করব। সবাই কিন্তু মনে করে টেক্সট বইটা নিয়ে আসবে। এই বলে একবার হাত ঘড়ির দিকে তাকান পরিমল স্যার। ঠিক 12টা বাজে, একদম মাপা সময়। সাথে সাথেই ঢং ঢং করে পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা বেজে গেল। তিনি কলমটা পকেটে পুরে বইগুলো হাতে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ মুগ্ধ হয়ে পরিমল স্যারের পড়া শুনছিল সৌরভ। স্যার বেরিয়ে যাওয়ার পর শান্ত ক্লাসটাতে ফের কোলাহল শুরু হয়ে যাওয়ায় তার আচ্ছন্ন ভাবটা কাটে। সে টেক্সট বইটা বন্ধ করে ব্যাগের ভেতর ঢোকায়। সত্যি কি অপূর্বই না পড়ান পরিমল স্যার। 1 সেকেন্ডের জন্যও বোরিং লাগে না। একটা পিরিয়ডের জন্য নির্ধারিত আধ ঘন্টা সময় যে কখন হুশ করে বেরিয়ে যায় তার টেরই পাওয়া যায় না। একটা স্টুডেন্টও কথা বলে না ওনার ক্লাসে। সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে ওনার কথা। সৌরভের মাঝে মাঝে মনে হয় লোকটা যেন হিপনোটাইজ করে রাখে ক্লাসের প্রত্যেকটা ছাত্রকে। আগে বাংলা সাবজেক্টটা ভালোই লাগতো না সৌরভের। কি সব আজগুবি কল্পনা মেশানো গল্প, কবিতার গাদাগুচ্ছের ব্যাকরণ, ওগুলো আবার কারো ভালো লাগে নাকি?
কিন্তু পরিমল স্যার আসার পর থেকে বাংলার প্রতি একটা আলাদাই ভালো লাগা জন্মে গিয়েছে সৌরভের। মাথার ওপর দিয়ে চলে যাওয়া জটিল জটিল রূপকধর্মী কবিতাগুলো স্যার কি সুন্দর করে ব্যাখ্যা করেন। মনে হয় যেন চোখের সামনে ভাসে দৃশ্যগুলো। আর ব্যাকরণ বোঝানোয় তো ওনার তুলনাই নেই। যেই সমাজ সৌরভের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, সেটা পরিমল স্যার এত সহজ করে বুঝিয়ে দিয়েছেন যে তার সমাসে আর কোনোদিন ভুল হয় না। ইস, কেন যে স্যার আরো আগে এলেন না, নইলে মাধ্যমিকে বাংলায় ওরকম যাচ্ছে তাই নম্বর আসতোই না সৌরভের। আসলে স্যার আগে চুঁচুড়ার কোনো এক স্কুলে শিক্ষকতা করতেন, এখানে বদলি হয়ে এসছেন মাত্র 1 বছর হলো। এটাই যে আফসোসের। পরিমল স্যারকে অনেকবার বলার পরেও তিনি টিউশন পড়াতে রাজি হননি, নইলে গোটা স্কুলের ছাত্ররা যে তারই পেছনে টিউশন পড়ার জন্য ছুটত, এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই সৌরভের। আজ কিন্তু জিততেই হবে। কথাটা শুনে সম্বিত ফিরে আসে সৌরভের। কথাটা বলেছে সায়ন, সৌরভের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই ওরা একসাথে পড়ে, এমনকি থাকেও একই পাড়ায়। আসলে আজ টিফিনের সময় ডি সেকশনের সঙ্গে ক্রিকেট ম্যাচ রয়েছে, সেটার কথাই বলছে সায়ন। ওরা 5 ম্যাচের সিরিজ খেলছে, প্রতিদিন টিফিনের সময় একটা করে ম্যাচ হয়। সৌরভের ক্যাপ্টেন্সিতে বি সেকশন দারুণ খেলে, কিন্তু বাদ সাথে ডি সেকশনের ক্যাপ্টেন সাক্ষ্য রীতিমতো প্রফেশনাল প্লেয়ার। ও শহরে গিয়ে কোচিং নেয়, 2-1 ক্লাবের হয়ে নাকি টুর্নামেন্টও খেলেছে। ওর অনবদ্য পারফরমেন্সের জন্যই আগের 2 ম্যাচ হেরে 2-0 পিছিয়ে আছে সৌরভরা। আজকে ডু অর ডাই ম্যাচ, না জিতলে সিরিজ হেরে যাবে। চিন্তা করিস না সায়ন, আজ যে করে হোক জিতেই ছাড়বো। কাল রাত জেগে স্ট্র্যাটেজি বানিয়েছি, আজ কোনো মতেই হারবো না। দৃঢ় কণ্ঠে বলে উঠল সৌরভ। সৌরভের কণ্ঠে কিছু একটা ছিল যেটা শুনে সায়নও আশ্বস্ত হলো। ঘড়িতে ঠিক 1:30 বাজতেই শুরু হলো ম্যাচ। টসে জিতে ডি সেকশন ব্যাটিং নিল, কিন্তু এবার আর ব্যাপারটা আগের মতন হলো না। সৌরভের প্রথম ওভারেই আউট হয়ে গেল গত 2 ম্যাচের হিরো সাক্ষ্য সেন। ডি সেকশনের ছেলেদের মাথায় হাত, তাদের একমাত্র রক্ষাকর্তা আজ শুরুতেই হাপিস। সৌরভ কাল রাতেই প্ল্যান বানিয়ে রেখেছিল যে সাক্ষ্যকে শুরু থেকে বাউন্সার বল দেবে, আর তাতেই কাজ হাসিল। ডি সেকশন 10 ওভারে মাত্র 36 রান তুলল, ফলে বি সেকশন খুব সহজেই ম্যাচটা জিতে গেল। হাঁপ ছেড়ে বাঁচল সৌরভ। ছুটির পর বাড়ি ফিরছিল সৌরভ আর সায়ন। তাদের দুজনের বাড়ি কাছাকাছি হওয়ায় তারা রোজ একসাথেই স্কুলে যাতায়াত করে। এই যাতায়াতের সময়টায় নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথোপকথন হয়। আজ অবশ্য বেশিরভাগ কথাই হচ্ছিল আজকের ক্রিকেট ম্যাচটা নিয়ে। তবে কথায় কথায় হঠাৎই একটা জিনিস মনে পড়ে গেল সৌরভের। সে সায়নের দিকে তাকিয়ে বলল, এই সামনে কিন্তু আমার জন্মদিন। এমনি আমি কোনোবারই সেলিব্রেট করি না, কিন্তু ভাবছি এইবার করব, কারণ এটা আমার 18th বার্থডে। বাহ, ছেলে আমার অ্যাডাল্ট হয়ে গেল তো। তা মটন কষা খাওয়াবি তো? নইলে কিন্তু যাচ্ছি না। হবে হবে, মাটন ছাড়া আবার পার্টি কিসের? তবে ভালো গিফটও চাই কিন্তু আমার। হ্যাঁ, সে তো বটেই। একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দেবো নাকি? এই বলে সৌরভকে একটা আলতো করে ঠেলা মারে সায়ন। সৌরভ একটু লজ্জা পেয়ে বলে উঠল, ধ্যাৎ, কি যে বলিস না তুই। কথা বলতে বলতে ওরা সায়নের বাড়ির কাছাকাছি চলে এসেছিল। সায়ন বাড়ির ভেতর ঢুকে কোলাপসিবল গেটটা লাগাতে লাগাতে বলল, বাই, কাল সকালে দেখা হচ্ছে। সৌরভ হাত তুলে বাই বলে সামনের দিকে হাঁটতে লাগলো। তার বাড়ি আরো কিছুটা এগিয়ে গ্রামের প্রায় মাঝামাঝি। সৌরভদের বাড়িটা দোতলা, তার দাদুর আমলে তৈরি। দাদুর আমলে পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে তার নেই। তাই বাড়ির বহু জায়গায় অনেকদিন ধরে মেরামতি হয়নি। বাড়িটার সামনে একটা হলদেটে রঙের পাঁচিল আর একটা কালো রঙের গেট। গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে গাঁদা, টগর, নয়নতারা, গোলাপ, সূর্যমুখী ইত্যাদি নানা ফুলের বাহার। সবগুলো গাছই সৌরভের নিজের হাতে লাগানো। ছোটবেলা থেকেই তার বাগান করার ভীষণ শখ। নিজের নামের মতোই ফুলের সৌরভে মেতে থাকতে সে ভালোবাসে। এই পুরনো দোতলা বাড়িটায় মানুষ বলতে মাত্র 2 জন, সৌরভ
এবং তার বিধবা মা রীমা দেবী। সৌরভের বাবা অবিনাশবাবু তার জন্মের কয়েক মাসের মধ্যেই অপঘাতে মারা যান। অবশ্য কিভাবে মারা যান তা অনেকবার জিজ্ঞাসা করেও মায়ের কাছ থেকে উত্তর পায়নি সে। বাবা এবং মায়ের নাকি খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাও আবার বাড়ির সকলের অমতে। মায়ের যখন মাত্র 21 বছর বয়স তখনই সৌরভের জন্ম হয়, তাই মায়ের সাথে তার বয়সের পার্থক্য খুব বেশি নয়। অনেকেই রীমা দেবীকে ওর দিদি বলে ভুল করেন। এসব শুনে অবশ্য মা আর ছেলে মনে মনে বেশ মজাই পায়। বাড়ি ঢুকে প্রথমেই মাকে জড়িয়ে ধরে সৌরভ। এটা তার নিত্যদিনের অভ্যেস। যতক্ষণ না মা ধাক্কা মেরে না সরাচ্ছেন ততক্ষণ সে ছাড়বেই না। আসলে মা ছাড়া তার আর কেউ নেই কিনা, তাই মাকে সব সময় আগলে রাখতে চায়। খেতে বসে সে মায়ের কানে জন্মদিনের কথাটা তুলল। রীমা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখ বাবা, তোর জন্মদিন ভালো করে পালন হোক, বন্ধুরা সবাই মিলে মজা কর, এসব তো আমিও চাই রে। কিন্তু আমাদের আর্থিক অবস্থার কথা তো তুই জানিস বাবা। কথাটা নেহাত মিথ্যে নয়। সৌরভদের আর্থিক অবস্থা সত্যি এখন খুব একটা ভালো যাচ্ছে না। অবিনাশবাবুর মৃত্যুর পর সরকার থেকে যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তার সুদ থেকে এবং কিছু পুরনো জমিজমা বিক্রি করে যেটুকু অর্থ এসেছে সেটাই ওদের সম্বল। রিমাকেও এখন একটা ব্লাউজের দোকান খুলতে হয়েছে কিছু ইনকামের আশায়। এহেন পরিস্থিতিতে বন্ধুদেরকে পার্টি থ্রো করা বিলাসিতার নামান্তর মাত্র। সৌরভ নিজেও সে কথা জানে, তাই সে একটু ভেবে নিয়ে বলল, মা, শুধু দুজন আসবে, বেশি কিছু করতে হবে না, একটু লুচি মাংস করে দিলেই হয়ে যাবে। দরকার হলে আমি এবার পুজোয় নতুন জামা নেব না, তাহলেই শোধবোধ হয়ে যাবে। প্লিজ মা। আচ্ছা বেশ। একটু হেসে জবাব দেন রীমা দেবী। ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য তিনি। আসলে বড্ড ভালোবাসেন যে নিজের একমাত্র সন্তানটিকে। তারও তো ইচ্ছে করে ছেলেকে ভালো কিছু উপহার দিতে, তার মুখে হাসি দেখতে, কিন্তু পরিস্থিতির কারণে তার হয়ে উঠছে কই। কিন্তু তবুও এটুকু করে যদি ছেলেটার মুখে একটু হাসি ফোটাতে পারেন তা তিনি অবশ্যই করবেন। এসব মনে করতেই আচমকা একটি কথা মাথায় চলে এলো রীমা দেবীর। এটা তো সৌরভের 18তম জন্মদিন, তাই না? অর্থাৎ বেশি সময় বাকি নেই। তার প্রাণের থেকেও প্রিয় ছেলের সাক্ষাৎ জম এসে উপস্থিত। মুখ শুকিয়ে এলো রীমা দেবীর। এই সময় যদি সৌরভ তার মায়ের সামনে থাকতো তাহলে সেও দেখতে পেত একটা আতঙ্কের কালো ছায়া কিভাবে এসে পড়েছে তার মায়ের মুখের উপর। নিজের ছেলের সাক্ষাৎ মৃত্যু এসে উপস্থিত হলে একজন মায়ের মুখের অবস্থা যেমন হতে পারে, রীমা দেবীরও ঠিক সেই অবস্থা। নিজেকে আর সামলাতে পারেন না তিনি। একইভাবে নিজের স্বামীকে হারিয়েছেন তিনি। এই কালান্তক অভিশাপ কি একইভাবে কেড়ে নেবে তার ছেলেকেও? নিজের অজান্তেই ডুকরে কেঁদে ওঠেন রীমা দেবী। বেলা তখন পড়ে এসেছে। ধীরে ধীরে অন্ধকারও নামতে শুরু করেছে। 1983 শ্মশানঘাট, শীতলপুর গ্রাম। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারে না বুধো। এটা সে কি দেখছে? তার হাত পা যেন অসাড় হয়ে আসছে, নড়াচড়ার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছে। বিস্ফারিত নেত্রে সে দেখতে থাকে সামনের দৃশ্যটা। তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি নারীর অবয়ব। তার মাথাটা একদিকে কাত করা, চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে হিংসার আগুন, আর তার লম্বা লম্বা চুলগুলো সাপের মতো ফনা তুলে হাওয়ায় ভাসছে। তার পরনে একটা ময়লা সাদা কাপড়, আর সে এক দৃষ্টে চেয়ে আছে বুধোরই দিকে। তার প্রতিহিংসা পরায়ণ কুটিল দৃষ্টি দেখে ভয়ে রক্ত জল হয়ে যায় বুধোর। সেই মূর্তিমান জম এক পা করে এগোতে থাকে তারই দিকে। বুধো পুনরায় চেষ্টা করে সেখান থেকে পালাবার, কিন্তু তার পা দুটো যেন শিকড়ের মতো মাটিতে গেঁথে গিয়েছে। নিরুপায় হয়ে হাল ছেড়ে দেয় সে। অন্যদিকে সেই নারী মূর্তি ততক্ষণে তার একেবারে মুখের সামনে এসে দাঁড়িয়েছে। বুধো কিছু বুঝে ওঠার আগেই সে নারীর বলিষ্ঠ ডান হাতটা সাঁড়াশির মতো চেপে ধরল তার গলা। তারপর তাকে শূন্যে তুলে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো বুধোর। বলির পাঁঠার মতো থরথর করে কাঁপতে লাগলো তার শরীরটা।
তার মনে হলো গলার হাড়গুলো এখনই বুঝি মটমট করে ভেঙে যাবে। সেই অবস্থাতেই বুধো একবার তাকালো সেই ভয়ঙ্করী নারী মূর্তির দিকে। আরে, এই মুখটা তো তার চেনা। এটা তো সেই মেয়েটা যার হাড়গুলো একটু আগে থলিতে করে নিয়ে এসেছে সে। এতক্ষণ অন্ধকারের জন্য ভালো করে মুখটা না দেখতে পাওয়ায় চিনতে পারেনি সে। আতঙ্কে নীল হয়ে যায় বুধো। সে বুঝতে পারে যে যার পাল্লায় সে পড়েছে সেই পার্থিব জগতের কেউ নয়। সে মৃতদের জগতের এক প্রতিশোধকামী হিংস্র বিদেহী। নিজের ভবিষ্যৎ কল্পনা করে শিউরে ওঠে সে। এমন সময় হাহা করে এক বিকট অট্টহাসি হেসে ওঠে সেই নারী মূর্তি। সেই হাসির কি জোর! বুধোর মনে হলো তার কানটা বুঝি ফেটে যাবে। নারী মূর্তিটি এবার বুধোর চোখে চোখ রেখে এক নারী পুরুষ মিশ্রিত ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, শুনতে পাবি, তোর দিন ঘনিয়ে এসেছে আজ। তোর পাপের শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। সামান্য টাকার জন্য তুই যে পাপ করেছিস তার শাস্তি তুই পাবি আজ। মৃতদেহের হাড় চুরি করে তুই যে কত বড় পাপ করেছিস তা তুই নিজেও জানিস না। যেসব মানুষের হাড় তুই বেঁচেছিস তাদের শেষকৃত্য অসম্পূর্ণ হয়েছে, ফলে তাদের আত্মা শান্তি পায়নি। প্রবল প্রতিহিংসা আর জ্বালা যন্ত্রণা নিয়ে তারা আজও দুনিয়া ছেড়ে যেতে পারেনি। এবার সময় এসেছে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার। তারা আসছে তোকে শেষ করতে। এই বলে সেই নারী মূর্তি বুধোকে ছুঁড়ে ফেলল মাটির ওপর। নিজের গলাটা দু হাতে চেপে ধরে কাশতে কাশতে উঠে বসল বুধো। সে খেয়াল করল মাটিটা যেন হালকা হালকা কাঁপছে। সে লক্ষ্য করলো তার থেকে কিছুটা দূরে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে বেশ কয়েকটা মূর্তি। তাদের দেখেই বোঝা যায় যে তারা কেউ ইহ জগতের বাসিন্দা নয়। তাদের দেহগুলো গলা গলা। তাদের কারো একটা হাত নেই তো কারো একটা পা নেই, কারো কারো আবার বুকের পচা গলা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। এই প্রচন্ড অন্ধকারেও কি করে যেন স্পষ্ট দেখা যাচ্ছে তাদের দেহ থেকে ভেসে আসা মরা পচা উৎকট গন্ধ ধক করে ধাক্কা মারে বুধোর নাকে। কিন্তু বুধো যেন তার সমস্ত ঘ্রাণ শক্তি হারিয়ে বসেছে। সে ফ্যাল ফ্যাল করে কেবল চেয়ে রইল সেই মূর্তিগুলোর দিকে। সেই মূর্তিগুলো সবাই মিলে হাতছানি দিয়ে ডাকতে লাগলো বুধোকে, আর বুধো সম্মোহিতের মতো হেঁটে যেতে লাগলো তাদেরই দিকে। তার সমস্ত চেতনা শক্তি ততক্ষণে লোপ পেয়েছে। সে এক পা করে এগোতে এগোতে সেই ভয়ানক মূর্তিগুলোর সামনে গিয়ে হাজির হলো। আর সেই মূর্তিগুলো একে একে ঝাঁপিয়ে পড়ল বুধোর উপর। কেউ তার গলায় নখ ঢুকিয়ে দিল, তো কেউ কামড় বসালো তার বুকে। আবার কেউ এক কামড়ে ছিঁড়ে নিল তার হাতের আঙুলগুলো, কেউ খুবলে নিল তার চোখ। চিৎকার করে কেবল একটা যন্ত্রণা সূচক আওয়াজ বের হলো বুধোর কণ্ঠ থেকে। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগের মুহূর্তে বুধো শুনল সেই ভয়ঙ্কর নারী মূর্তি তার নারী পুরুষ মিশ্রিত ভয়ঙ্কর কণ্ঠস্বরে বলছে, শুনছে নরদম, তোর পাপের শাস্তি তোর উত্তরসূরিদের ভোগ করতে হবে। তোর বংশের কোনো সন্তান রেহাই পাবে না এদের হাত থেকে। তোর উত্তরসূরিদের প্রত্যেকে খুব অল্প বয়সেই মারা যাবে এদের হাতে। ততদিন এরা মাটির তলায় অপেক্ষা করবে তোর বংশধরদের বেড়ে ওঠার। ঠিক সময় ওরা ফিরবে। ওদের হাত থেকে তোদের কিছুতেই রেহাই নেই, কিছুতেই না। 2025 চিতলপুর গ্রাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে উইশ শেষ হতেই সৌরভ এক ফুঁয়ে সামনে রাখা কেকটার উপরে বসানো সমস্ত মোমবাতিগুলো নিভিয়ে দেয়। সকলে একসঙ্গে হাততালি দিয়ে ওঠে। সকলে বলতে মাত্র 4 জন, সায়ন, বিভাস, পাড়ার হারান জেঠু এবং রীমা দেবী।
বিভা সৌরভের থেকে 1 বছরের ছোট। সেও ওদের পাড়াতেই থাকে, আর হারান জেঠু সৌরভদের প্রতিবেশী। মোমবাতি নেভানোর পর্ব শেষ হলে রীমা দেবী সৌরভের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, নে এবার কেকটা কেটে সবাইকে দিয়ে দেখি। সৌরভ কেকটার পাশে রাখা প্লাস্টিকের সরু নাইফটা হাতে নিয়ে ধীরে ধীরে কেকটার উপর বসালো। কিন্তু অদ্ভুত ব্যাপার, নাইফটা কেকটার ভেতরে ঢোকা তো দূর, একটা সামান্য আঁচড়ও কাটল না। কেকটা কোনো নরম বস্তুই নয়, যেন ধাতব কোনো পদার্থ বলে মনে হলো। সৌরভ নিজের সর্বশক্তি দিয়ে কেকটা কাটার চেষ্টা করে। এবার কিছুটা কাজ হয়, কেকটার উপর ছোট্ট একটা ক্ষতের সৃষ্টি হয়। কিন্তু এ কি, কেকটার ভিতর থেকে লাল লাল ওটা কি বেরিয়ে আসছে? সৌরভ রীতিমতো ঘাবড়ে গেল। কেক থেকে বেরোনো লাল তরল পদার্থটা ততক্ষণে কেকটা থেকে বেরিয়ে নিচে রাখা সাদা রঙের প্লেটটার উপর ছড়িয়ে পড়েছে। সৌরভের বুঝতে বাকি রইল না যে এটা তাজা রক্ত ছাড়া অন্য কিছু নয়। আতঙ্কে ছুরিটা হাত থেকে ফেলে কয়েক পা পিছিয়ে এলো সে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। সে জিজ্ঞাসু দৃষ্টিতে মা আর বাকিদের দিকে তাকালো, কিন্তু তাকিয়ে যা দেখল তাতে তার আপাদ মস্তক একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। সৌরভ দেখল তার মা, বিভাস, সায়ন আর হারান জেঠুর চেহারাটা ধীরে ধীরে কেমন যেন পাল্টে যাচ্ছে। আর সেই রূপান্তর এক কথায় ভয়ানক। তাদের চেহারাগুলো কেমন যেন নীলচে হয়ে যাচ্ছে। হাতের নখগুলো আকারে অস্বাভাবিক রকম বেড়ে যাচ্ছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস গলে পচে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। আর তাদের জিভগুলো 1 হাত লম্বা হয়ে লকলক করছে। তারা এক পা করে সৌরভের দিকে এগোতে লাগলো, আর অট্টহাস্য করতে করতে একসঙ্গে ভয়ানক কণ্ঠে বলতে লাগলো, সময় চলে এসেছে, এবার তোরা পালা। সে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। আর পরক্ষণেই নিজেকে খুঁজে পেল তার খাটের উপর। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল সে? কি ভয়ানক! এরকম ভয়ানক দৃশ্য কোনো ভূতের সিনেমাতেও দেখেছে বলে মনে পড়ছে না তার। সে খাটের পাশে টেবিলের উপর রাখা কাঁচের বোতলটা থেকে ঢকঢক করে খানিকটা জল খেল। ততক্ষণে তার চিৎকার শুনে রীমা দেবী হুড়মুড়িয়ে পাশের ঘর থেকে ছুটে এসেছেন। তিনি সৌরভকে কি হয়েছে জিজ্ঞেস করাতে সে কিছু না লুকিয়ে পুরোটাই তার মাকে খুলে বলল। সৌরভের কথা শুনে রীমা দেবীর মুখ কালো হয়ে গেল। দুশ্চিন্তার একটা কালো মেঘ ঘিরে ধরল তাকে। ব্যাপারটা সৌরভেরও নজর এড়ালো না। সে জিজ্ঞাসাই করে বসল, কি হয়েছে মা? তোমার মুখটা এমন শুকিয়ে গেল কেন? কিছু না, তুই ঘুমো, কালকে সকালে আবার স্কুল আছে। আর কাল থেকে কিন্তু ভূতের গল্পের বই পড়া একদম বন্ধ। যত রাজ্যের ছাইপাস জিনিস পড়বে আর রাত্রেবেলা ভুলভাল স্বপ্ন দেখবে। এই বলে রীমা দেবী পাশের ঘরে চলে গেলেন। সৌরভও মায়ের ধমক খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ওদিকে রীমা দেবী কিছুতেই নিজের 2 চোখের পাতা এক করতে পারলেন না। ছেলের কথা ভাবতে ভাবতে চোখে জল চলে এলো তার। তার স্বামী অবিনাশও মৃত্যুর কিছুদিন আগে থেকে এই ধরনের স্বপ্নই দেখতেন, আর মাঝরাত্রে চিৎকার করে উঠতেন। তারপর 1 সপ্তাহের মাথায় তার ভয়ানকভাবে মৃত্যু ঘটে। সৌরভের কপালেও কি শেষে তাই ঘটবে? নিজের একমাত্র ছেলেটাকে কি এইভাবেই নিজের চোখের সামনে শেষ হতে দেখতে হবে তাকে? হা ভগবান, এই অভিশাপ থেকে কি কোনোভাবেই মুক্তি পাওয়া যায় না? পাশ ফিরে শুলেন রীমা দেবী। তার চোখের জলে মাথার বালিশটার কিছু জায়গা ভিজে গেল। জানিস, পরিমল স্যার তন্ত্র সাধনা করেন। সায়নের কথাটা শুনে চমকে ওঠে সৌরভ। এখন টিফিন পিরিয়ড চলছে। মায়ের বানানো স্যান্ডউইচগুলো গোগ্রাসে গিলছিল সৌরভ। এমন সময় সায়নের মুখে এমন বিদঘুটে একটা কথা শুনে কেমন থতমত খেয়ে গেল সে। কি যাতা বলছিস? স্যারের মতো একজন সজ্জন ব্যক্তি তন্ত্র সাধনা করেন? তাই আবার হয় নাকি কখনো?
তন্ত্র সাধনা যারা করেন তারা তো শুনেছি ছাই বর্ষ মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ান, আর সংসার জীবনেও প্রবেশ করেন না। আর পরিমল স্যারের তো দিব্যি ফ্যামিলি রয়েছে। সৌরভের চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। আরে না না, আমি নিজের কানে শুনেছি রে। আজ সকালবেলা আমি বুধন কাকার দোকান থেকে দুধ আনতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি দোকান খোলা থাকলেও বুধন কাকা নেই। আমি অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হতাশ হয়ে অন্য কোনো দোকানে যাব কিনা ভাবছি, এমন সময় একটা শব্দ কানে এলো। মনে হলো দোকানের পিছন দিক থেকে কারা যেন নিচু গলায় কিসব আলোচনা করছে, বুঝলি। আমি হামাগুড়ি দিয়ে দোকানের পিছন দিয়ে চলে যাওয়া সরু গলিটার ভিতর গিয়ে বসলাম। তারপর পাশের জানলাটা দিয়ে উঁকি দিতেই দেখতে পেলাম পরিমল স্যার আর বুধন কাকাকে। স্যার কাকাকে চাপা গলায় কিসব যেন বলছিলেন। অতটা দূর থেকে সবটা শুনতে পাইনি, তবে শেষের কয়েকটা কথা কানে এলো। স্যার কিছু জিনিস আগামীকালের মধ্যে জোগাড় করে দেবার কথা বলছিলেন বুধন কাকাকে। তার মধ্যে যেগুলো কানে এলো সেগুলো হলো হর্তুকি, কাকের পালক, সদ্য মরা মেঠো ইঁদুর, কোনো শতবার ব্যবহার করা সিঁদুর, আর শ্মশান থেকে আনা সদ্য মৃত কোনো মানুষের ভস্য, এইসব আর কি। এবার তুই ভাব, এই সমস্ত জিনিস কি তান্ত্রিক আচার ছাড়া অন্য কোনো কাজে লাগে? এবার একটু ভাবনায় পড়ে গেল সৌরভ। তাই তো, এই সমস্ত জিনিস তো তান্ত্রিকরাই তাদের বিভিন্ন ক্রিয়ায় ব্যবহার করে থাকেন বলেই সে শুনেছে। পরিমল স্যার কি তাহলে সত্যি তন্ত্র সাধনা করেন? কিন্তু তাই বা কি করে হয়? সৌরভ সায়নকে জিজ্ঞাসা করল। হ্যাঁ রে, তুই ঠিক শুনেছিস তো? আবার ঢপ টপ দিচ্ছিস না তো? আরে না রে বাবা, এসব ব্যাপারে কেউ ঢপ দেয়? আচ্ছা, একটা কাজ করা যায়। আমরা এই কদিন স্যারের ওপর একটু নজর রাখি, তাহলেই বোঝা যাবে যে স্যার মানে সত্যি তান্ত্রিক কিনা। বেশ, তবে তাই হোক। টিফিনের শেষের দিকে সৌরভ আর সায়ন চুপি চুপি বাথরুমের পিছন দিকটায় যে পুরনো ভাঙাচোরা ঘরটা রয়েছে সেখানে গিয়ে গা ঢাকা দিল। এই ঘরটায় আগে মিড ডে মিলের খাবার মজুত করে রাখা হতো, কিন্তু কালের নিয়মে সেটি এখন ভেঙে পড়েছে। ঘরটার দেওয়ালে থাকা ফাটল, শ্যাওলা, আগাছা তার প্রাচীনত্বের প্রমাণ দিচ্ছে। মাকড়সার ঝুলে জড়ানো ভাঙা দরজাটা দিয়ে ওরা ভিতরে প্রবেশ করল। ওরা জানে যে পরিমল স্যার প্রতিদিন নিয়ম করে এই সময় এই জায়গাটায় সিগারেট খেতে আসেন। ওরা অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। সায়ন ফিসফিস করে বলল, তুই শিওর স্যার এখানে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি রোজই স্যারকে এখানে আসতে দেখি। সিগারেট খান আর মাঝে মাঝে ফোনে কারোর সাথে কথা বলেন। সে তো বুঝলাম, কিন্তু এখানে ভীষণ মশা কামড়াচ্ছে, এইভাবে বেশিক্ষণ। সায়নকে কথাটা শেষ করতে না দিয়ে সৌরভ ঠোঁটে আঙুল দিয়ে বলে উঠল, পায়ের আওয়াজ পাচ্ছি, কেউ এদিকেই আসছে। ওরা ভাঙা দরজাটার দুদিকে দুজনে দাঁড়িয়ে ভাঙা অংশটার দিকে গলা বাড়িয়ে চেয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই দেখতে পেল পরিমল স্যারকে। ওনার হাতে একটা সিগারেট ধরা। উনি সিগারেটটা টানতে টানতে এদিক ওদিক পাইচারি করতে লাগলেন। সিগারেটটা যখন শেষের পথে, তখন তিনি হাত ঘড়িতে একবার সময়টা দেখে নিলেন এবং তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন করলেন এবং নিচু গলায় কথা বলতে লাগলেন। সায়ন আর সৌরভ কান খাড়া করে শুনতে লাগলো কথাগুলো অনেকটা এইরকম। হ্যাঁ, ওগুলো আনিয়ে রেখেছিস তো? কি, মরা মেঠো ইঁদুর এখনো জোগাড় হয়নি? তাড়াতাড়ি জোগাড় কর, হাতে কিন্তু বেশি সময় নেই। আজ রাতের মধ্যেই যে করেই হোক আমার ওই জিনিসগুলো চাই। আর শোন, জিনিসগুলো জোগাড় হলে সেটা ছোট্ট ফাফড়ির জঙ্গলের কাছে নিয়ে আসবি। ওখানেই আমি ক্রিয়া করব। আর এটা খেয়াল রাখবি যাতে কেউ ঘুণাক্ষরেও এই কথা জানতে না পারে। মনে থাকে যেন। রাখছি। এই বলে পরিমল স্যার ফোনটা কেটে পকেটে রাখলেন। ততক্ষণে ঢং ঢং করে টিফিন শেষ হওয়ার ঘন্টা বেজে উঠেছে।
সিগারেটের অবশিষ্টাংশটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে তিনি স্কুলের মেইন বিল্ডিং এর দিকে চলে গেলেন। পরিমল স্যার চোখের আড়াল হওয়ার পর সৌরভ আর সায়ন গায়ের ধুলো আর মাকড়সার জাল ছাড়তে ছাড়তে বেরিয়ে এলো। সায়ন সৌরভের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি এবার বিশ্বাস হলো তো? এই শর্মা কখনো ভুল খবর দেয় না। সৌরভ কোনো জবাব দিল না। ব্যাপারটা তার কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। সে নিজের মনেই কি যেন ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ দুটো জল জল করে উঠল। সে সায়নের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজ রাতে ছট ভাপড়ির জঙ্গলে গিয়ে স্যারের তান্ত্রিক ক্রিয়াগুলো লুকিয়ে লুকিয়ে দেখে আসলে হয় না? সৌরভের কথা শুনে সায়নের চোখ দুটো চকচক করে উঠল। সে বলল, এ তো উত্তম প্রস্তাব। আমার বাড়িতে আজ মা বাবা কেউই থাকবে না। একটা কাজে বর্ধমান যাবে, পরশু ফিরবে। আমার তো কোনো সমস্যাই হবে না, কিন্তু তুই আন্টির চোখে ধুলো দিয়ে যাবি কি করে? সে আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। তুই রাজি কিনা সেটা বল। আমার কোনো প্রবলেম নেই। বেশ, তবে ওই কথাই রইল। এখন ক্লাসে চো, টিফিন কিন্তু শেষ। ওরা ক্লাসের উদ্দেশ্যে ছুট লাগালো। আধারে মোড়া এক নিভৃত কানন। অল্প অল্প কুয়াশায় মোড়া এই কাননকে বড় রহস্যময় মনে হচ্ছে। থেকে থেকে জোনাকির ডাক ও নানা ধরনের রাতচরা পাখির শব্দ শোনা যাচ্ছে। কোথাও একটা জনমানস চোখে পড়ছে না। মনে হচ্ছে যেন এই জঙ্গল এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মানুষের প্রবেশাধিকার যেন এখানে নেই। শুধুমাত্র বন্য জন্তু আর অপার্থিব বস্তুদেরই যেন আবাসস্থল এটি। কিন্তু ঝোপের পাশ দিয়ে ওটা কি দেখা যাচ্ছে? কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, ঠিক তাই। ঝোপের আড়াল থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করছে দুটো ছায়ামূর্তি। অত্যন্ত সন্তর্পণে ধীরে ধীরে পা ফেলে এগোচ্ছে তারা। হাঁটতে হাঁটতে একটা ছায়ামূর্তি বলে উঠল, এই সৌরভ, স্যার জঙ্গলের ঠিক কতটা ভেতরে আছে বুঝবি কি করে? দেখ, তান্ত্রিক ক্রিয়াকলাপ সাধারণত লোকচক্ষুর আড়ালে একটু নিরিবিলিতেই হয়ে থাকে। তো জঙ্গলের একটু ভেতরের দিকে হওয়াটাই স্বাভাবিক, কারণ বাইরের দিকটায় করলে কারুর চোখে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, চল তাহলে। ওরা ধীরে ধীরে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতে থাকে। এত রাতে এখানে আসতে কম ঝক্কি পোয়াতে হয়নি সৌরভকে। সে জানে যে তার মা রিমা দেবীর ঘুম খুব গভীর, তাই এই সুযোগটা সে কাজে লাগিয়েছে। বিছানায় কোলবালিশটা চাদর দিয়ে এমনভাবে চাপা দিয়ে এসেছে যাতে মনে হয় সত্যিই কেউ ঘুমোচ্ছে। তারপর মায়ের ঘরে গিয়ে অত্যন্ত সন্তর্পণে কোলাপসিবল গেট আর বাইরের গেটের চাবি দুটো হাতিয়েছে। তারপর কোলাপসিবল গেট খুলে বাইরের বাগানের একধারে লুকিয়ে রাখা সাইকেলটা নিয়ে সোজা চলে গেছে সামনের বাড়ি। সায়নও তার সাইকেল নিয়ে তৈরি ছিল। দুজনে মিলে সাইকেল চালিয়ে সোজা ছোট ফাঁপড়িতে চলে এসেছে। ওদের বাড়ি থেকে ছোট ফাঁপড়ির দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার। এক অমোঘ আকর্ষণে মাঝরাতে এতটা পথ সাইকেল চালিয়ে যেতে বিন্দুমাত্র ভাবেনি ওরা। একটা ঝোপের আড়ালে সাইকেল দুটো লুকিয়ে এখন তারা জঙ্গলে প্রবেশ করছে। এই এখানে সাপ টাপ নেই তো? আমার ভীষণ ভয় করে ওসবে। আরে অত ভয় পেলে চলে কি করে? সাবধানে দেখে শুনে হাঁট, তাহলেই হবে। কিছু দূর এগোতেই একটা আলো ওদের নজরে এলো, যেন কেউ আগুন জ্বালিয়েছে। ওরা সেই দিকে লক্ষ্য করে এগিয়ে গেল। খানিকটা যেতেই ওদের নজরে পড়ল একটা তুলনামূলক ফাঁকা জায়গায় শুকনো কাঠ জড়ো করে কেউ আগুন জ্বালিয়েছে। তার সামনে একটা কালো রঙের কার্পেট পাতা, আর পাশে ছড়িয়ে আছে নানা রকমের বিচিত্র সামগ্রী। একটা মরার খুলি, একটা বিরাট ইঁদুরের দেহ, খানিকটা সিঁদুর, ছাই ইত্যাদি। কিন্তু আশেপাশে কোনো মানুষ নজরে পড়ল না ওদের। এরকম জিনিসগুলোর সামনে মাঝরাতে দাঁড়িয়ে একটু গা ছমছম করতে লাগলো ওদের। এমন সময় গাছের আড়াল থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটাকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল ওরা। হাফ ছেড়ে বাঁচল সৌরভ। আর 1 সেকেন্ড দেরি হলেই লোকটার নজরে পড়ে যেত ওরা। একটু ধাতস্থ হবার পর সৌরভ আর সায়ন গাছের পাশ দিয়ে উঁকি দিল। আরে, এ তো পরিমল স্যার।
এতক্ষণ অন্ধকারের জন্য মুখটা ভালো করে দেখতে না পাওয়ায় চিনতে পারেনি। আগুনের সামনে আসতেই চিনতে পেরেছে। কিন্তু এ কি সাজ স্যারের! স্যার সম্পূর্ণ খালি গা, বস্ত্র বলতে শুধু একটা রক্তবর্ণের ধুতি পরা, কপালে লাল টিকা দেওয়া আর গলায় রুদ্রাক্ষের মালা পরা। এরকম বেশে পরিমল স্যারকে কোনোদিন কল্পনাও করতে পারেনি ওরা হাঁ করে দেখতে লাগলো স্যারের ক্রিয়াকলাপ। পরিমল স্যার একটা ঝুড়ি থেকে সাদা সাদা গুঁড়োর মতো কি একটা নিয়ে আগুন এবং বসার আসনটার চারদিকে গোল করে একটা গুন্ডি কাটলেন। তারপর তার ভিতরে প্রবেশ করে কালো আসনটার উপর বিরাজমান হলেন। এরপর একটা ছুরি হাতে নিয়ে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কি একটা মন্ত্র পড়ে নিজের হাতের তালুর মাঝ বরাবর ছুরিটা চালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে টপটপ করে লাল রক্তের ধারা বেরিয়ে এলো। সেটিকে তিনি আগুনে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে আগুনটা যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। এরপর তিনি একটা পাত্রে রাখা ছাই নিয়ে সেটাকে আগুনে আহুতি দিলেন। সঙ্গে সঙ্গে সৌরভ আর সায়নের চোখের সামনে আগুনটার রং বদলে নীলচে বর্ণ ধারণ করল। কালী চামুন্ডা বীচে রক্ত বলে, ওম কালী কালী নম। এরপর পরিমল স্যার উঠে দাঁড়িয়ে আগুনটাকে প্রদক্ষিণ করতে লাগলেন আর জোরে জোরে দুর্বোধ্য ভাষায় একটা মন্ত্র পড়তে লাগলেন। কালী চামুন্ডা বীচে রক্ত বলে, ওম কালী কালী নম। তার হাতে থাকা পাত্র থেকে সিঁদুর ছেটাতে লাগলেন আগুনের উপর। চোখের নিমেষে আগুনটা নীলচে থেকে গাঢ় সবুজ বর্ণ ধারণ করল। পরিমল স্যার এবার মেঠো ইঁদুরের দেহটা তুলে ধরে তার মাথাটা এক কোপে কেটে সেটাকে আগুনে আহুতি দিলেন। আর সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলে যেতে লাগলো। প্রচন্ড বেগে ঝড় এসে উপস্থিত হলো। সৌরভ আর সায়নের মনে হলো তারা যেন ঝোপ আর গাছপালা শুদ্ধ উড়ে যাবে। পাশের গাছটা সজোরে চেপে ধরল ওরা, অথচ পরিমল স্যারের একটা চুলও উঠছে না। আশ্চর্য, স্যার যেন নির্বিকার। ওদিকে ঝড়ের বেগ যেন আরো বাড়তে লাগলো। এমন সময় হাওয়া আর গাছের শুকনো পাতাগুলো একসঙ্গে দলা পাকিয়ে একটা বিশাল অবয়ব তৈরি করতে লাগলো। তার আকার অন্তত একটা 5 তলা বাড়ির সমান। তার হাত দুটো লম্বা লম্বা আর বিশাল বড় একটা ল্যাজ। একটা বিকট আওয়াজ করে সেই অবয়ব গর্জন করে উঠল। সৌরভ আর সায়নের চোখ তখন বিস্ফারিত। এটা কি দেখছে তারা? এই কোন ভয়ানক রাক্ষসকে ডেকে এনেছেন পরিমল স্যার? ভয়ে কাঁপতে লাগলো ওরা। এই ভয়ানক দানবের সঙ্গে যে কোনো মানুষের পক্ষেই মোকাবিলা করা সম্ভব নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ওরা। ওরা বুঝতে পারছে এই সময় এখানে এসে কি ভুলই না করেছে ওরা। এখন প্রাণ নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই রক্ষে। এমন সময় পরিমল স্যার চিৎকার করে বলে উঠলেন, যা যা যা, নিজের কাজ করে আয়, যা যা। স্যারের কথা শেষ হতেই ঝড়ের বেগ যেন অনেকটা কমে এলো। আর সেই ভয়ঙ্কর অবয়ব আবার একটা রক্ত জল করা গগনভেদী চিৎকার করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঝড় ততক্ষণে পুরোপুরি থেমে গিয়ে আবহাওয়া শান্ত হয়ে গেছে। আমার প্রচন্ড শরীর খারাপ করছে, আমি আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি বাড়ি চল। কোনো জবাব দেয় না সৌরভ। তার মাথাটাও ভো ভো করছে। কয়েক মুহূর্ত আগে দেখা ঘটনাটা এখনো হজম করতে পারছে না সে। একটু ধাতস্থ হওয়ার পর সে বলল, হ্যাঁ ভাই, তাই চল। এরপর সেই জঙ্গল থেকে বেরিয়ে অতটা রাস্তার সাইকেল চালিয়ে কিভাবে যে বাড়ি ফিরে এসেছিল সৌরভ সেটাও নিজেই জানে না। বাড়ি ফিরে বিছানায় শুয়ে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। চোখ বুঝলেই ভেসে উঠছে সেই ভয়ানক দানবের অবয়ব। গতকাল রাত্রে নিজের জন্মদিন নিয়ে ওই রকম ভয়ঙ্কর একটা স্বপ্ন, আর আজ এরকম একটা ভয়াবহ অভিজ্ঞতা। এর কি কোনো সংযোগ আছে? কোনো অশুভ ইঙ্গিতের বার্তা বহন করছে না তো এগুলো? সৌরভ আর সায়ন, তোমরা আমার সাথে একটু এসো তো, কিছু দরকার আছে।
পরিমল স্যারের কথাটা শুনে পিলে চমকে উঠল ওদের। দুজনে মুখ চাওয়াচাওয়ি করে নিল একবার। সর্বনাশ করেছে, স্যার শুধু ওদের দুজনকেই কেন ডাকলেন? স্যার কি গতকাল রাত্রে ওদের দেখে ফেলেছিলেন? তাহলে তো সমূহ বিপদ। স্যার ক্লাস থেকে বেরোনোর পর ওরা বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে স্যারকে অনুসরণ করতে লাগলো। স্যার ভালো পড়ালেও অত্যন্ত স্ট্রিক্ট। কি না কি বলবেন কে জানে। সৌরভ আর সায়নের কপালে যে আজ অশেষ দুর্গতি রয়েছে সে কথা বুঝতে বাকি রইল না ওদের। পরিমল স্যার ওদেরকে গতকালের সেই পুরনো ভাঙা ঘরটা যেখানে ওরা লুকিয়ে স্যারের কথা শুনেছিল তার সামনে নিয়ে গিয়ে পাশাপাশি দাঁড়াতে বলল। তারপর দু হাত ভাঁজ করে বিবেকানন্দের ভঙ্গিতে দাঁড়িয়ে ওদের আপাদ মস্তক একবার ভালো করে নিরীক্ষণ করে বেশ শান্ত গলায় বলে উঠলেন, গতকাল রাতে আমাকে ফলো করে তোমরা মোটেও ভালো কাজ করনি। সৌরভ আর সায়ন একবার পরস্পরের দিকে দৃষ্টিপাত করল। পরিমল স্যার যেন ওদের মনের কথাটা বুঝতে পেরেই বললেন, কি ভাবছ যে আমি কি করে টের পেলাম? তবে শোনো, কোনো তান্ত্রিক আচার আচরণ করার সময় তার আশেপাশে কোনো প্রাণী থাকলে সেটা তান্ত্রিকরা খুব সহজেই বুঝতে পারেন। তবে তোমরা কিন্তু ওখানে গিয়ে মোটেও ভালো কাজ করনি। সাধক ব্যতীত অন্য কোনো মানুষ এরকম তান্ত্রিক ক্রিয়াকলাপের সময় উপস্থিত থাকলে তার প্রাণনাশের ভয় থাকে। আমি আমার ক্রিয়ার পূর্বে নিজের চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে নিয়েছিলাম এবং মন্ত্রের সাহায্যে দেহবন্ধন করে নিয়েছিলাম। তাই আমার কোনো রকম বিপদের আশঙ্কা ছিল না। কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতেই পারত। আমি আগেই তোমাদের সাবধান করে ওখান থেকে ফিরে যেতে বলতাম, কিন্তু এই রকম ক্রিয়া করার সময় মন্ত্র ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করার নিয়ম নেই। তাই আমি নিরুপায় ছিলাম। হ্যাঁ, কাল তোমরা যাকে দেখেছ সে এক মহা শক্তিশালী পিশাচ। আমার এক অত্যন্ত প্রিয় বন্ধুর সাথে তার ভাইয়ের জমিজমা সংক্রান্ত কিছু বিবাদ হওয়ায় তার ভাই এক তান্ত্রিকের সাহায্যে এক ভয়ানক অপদেবতাকে তার পরিবারের ক্ষতি সাধন করতে পাঠায়। তাই আমার বন্ধু আর তার পরিবারের রক্ষার্থেই আমি এই পিশাচকে আহ্বান করি। এতক্ষণে হয়তো সে তার কার্য সমাপন করেছে। সৌরভ আর সায়ন এতক্ষণ অপরাধীর মতো মাথা নিচু করেছিল, এবার সাহস করে একটু মুখ তুলল। পরিমল স্যার তাদের মুখের দিকে চেয়ে বললেন, তোমরা ভাগ্যবান যে কাল প্রাণ হাতে নিয়ে ফিরতে পেরেছ। কিন্তু কথা দাও, ভবিষ্যতে আর কখনো। পরিমল স্যার হঠাৎ থেমে গেলেন। ওনার মুখের উপর যেন অমাবস্যার অন্ধকার নেমে এলো। উনি এক দৃষ্টে চেয়ে আছেন সৌরভের কপালের দিকে। ওনার দৃষ্টি দেখে মনে হচ্ছে উনি এমন কিছু দেখে ফেলেছেন যাতে ওনার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওনার কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার হচ্ছে। পরিমল স্যার কোনো রকমে নিজেকে সামনে নিয়ে, তোমরা এবার ক্লাসে যাও বলে একরকম দৌড়েই সেখান থেকে চলে গেলেন। সৌরভ আর সায়ন ঠিক বুঝতে পারল না ব্যাপারটা। স্যার ঠিক কি এমন দেখলেন যে হঠাৎ ওভাবে চলে গেলেন? সৌরভ সায়নকে জিজ্ঞেস করল, কি রে, স্যার আমার মুখে কি এমন দেখলেন যে হঠাৎ ওভাবে হন্তদন্ত হয়ে ছুট লাগালেন? ধুস, ওসব কিচ্ছু নয়। স্যারের নির্ঘাত পটি পেয়েছে, দেখলি না? বাথরুমের দিকেই তো গেল। তোর যত সব ফালতু কথা, তুইও পারিস মাইরি সত্যি। সায়ন দাঁত বের করে হাসতে লাগলো। সৌরভ হাত ঘড়ির দিকে একবার চেয়ে বলল, এই তাড়াতাড়ি ক্লাসে চল, অমিত স্যারের ইতিহাসের ক্লাসের পর। দেরি করলে চামড়া গুটিয়ে দেবে। হ্যাঁ ও হ্যাঁ, তাই তো, দৌড়ো দৌড়ো। পরদিন ক্লাসে এসে সৌরভ আর সায়ন শুনল পরিমল স্যার নাকি আজ আসেননি, তাই ওনার ক্লাসটা আজ অফ থাকবে। খবরটা শুনে মন খারাপ হয়ে গেল সৌরভের। স্যারের ক্লাস করাটাই ওর স্কুলে আসার মূল উদ্দেশ্য, তাই স্কুলে আসাটা এই যেন আজ বৃথা হয়ে গেল। আবার এই কথা ওর মনে হলো যে স্যার আবার ওদের উপর রাগ করে আজ স্কুলে আসেননি, এমন হয়নি তো? সায়নকে সে কথা বলতেও পাত্তাই দিল না, উল্টে বলল, ধ্যাৎ, ওসব কিছু না। আমি কালকে বললাম না স্যারের পেট খারাপ, দেখ গে, ওই জন্যই আসেননি আজ।
এই সায়নটাও না সত্যি সব সময় মস্করা, মানুষ হলো না ছেলেটা। সশব্দে কলিং বেলটা বেজে উঠল। রীমা দেবী ঘরে বসে একটা মাসিক পত্রিকা পড়ছিলেন। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তিনিও অবাক হলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন দুপুর 1:30 বাজে। সৌরভের স্কুল তো 4টের সময় ছুটি, এখন তো আসার কথা নয়। আর গয়লাও তো এত বেলা করে দুধ দিতে আসে না। তাহলে এ সময় কে এলো? রীমা দেবী উঠে গিয়ে দরজাটা খুলতেই একজন মাঝবয়সী ভদ্রলোককে দেখতে পেলেন। লোকটার গায়ের রং ফর্সা, কোকড়ানো চুল এবং ঠোঁটের উপর কাঁচা পাকা মেশানো ঘন একজোড়া গোঁফ। লোকটা কর জোরে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম পরিমল চক্রবর্তী। আমি সৌরভের স্কুলের বাংলার শিক্ষক। রীমা দেবী অবাক চোখে প্রতি নমস্কার জানালেন। মনে মনে ভাবলেন, হঠাৎ সৌরভের স্কুল টিচার বাড়িতে এসে উপস্থিত যে, তাহলে কি সৌরভ কোনো কাণ্ড ঘটিয়েছে স্কুলে? কিন্তু মারামারি বা শয়তানি করার মতো ছেলে তো ও নয়, আর পড়াশোনাতেও মোটামুটি ভালোই। তাহলে কি শরীর টরীর খারাপ হলো নাকি? কৌতূহল দমন করতে না পেরে রীমা দেবী বলেই ফেললেন, কি হয়েছে স্যার? সৌরভের কি কিছু হয়েছে নাকি? আপনি শান্ত হন, ওর কিচ্ছু হয়নি। আসলে সৌরভের ব্যাপারে একটু কথা আছে আপনার সাথে। ভিতরে আসতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে রীমা দেবী পরিমল স্যারকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসালেন। চা কফি কিছু খাবেন স্যার? না না, ওসবের দরকার নেই। আমি একটা জরুরি কাজে এসেছি, সরাসরি সেটার কথাতেই আসতে চাই। বেশ, তো বলুন। দেখুন, আপনার কাছে কিছু লুকোবো না। আমি বহুকাল যাবৎ তন্ত্রচর্চা করে থাকি। এটা আমার এক প্রকার শখ বা ভালোবাসার জায়গা বলতে পারেন। দীর্ঘদিন ধরে এই তন্ত্রচর্চা করে আমি একটা বিশেষ ধরনের শক্তি অর্জন করেছি, যার ফলে কারো খুব কঠিন বিপদ এসে উপস্থিত হলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় তার আগাম বার্তা দেয়। সেই আসন্ন বিপদের কথা আমি আগেই উপলব্ধি করতে পারি। গতকাল সৌরভের সাথে কথা বলার সময় আমি ওর কপালে মৃত্যুযোগ দেখতে পেয়েছি, আর অনুভব করতে পেরেছি যে কোনো এক ভয়ানক অপশক্তির নজর রয়েছে ওর উপর। আমার ধারণা যদি সঠিক হয়, তাহলে সৌরভের আয়ু আর 2 কি 3 দিনের বেশি নয়। পরিমল স্যারের কথা শুনে হাউ হাউ করে কেঁদে ওঠেন রীমা দেবী। আমি জানতাম কিছু একটা হবে। আপনি দয়া করে শান্ত হন। তার মানে আপনি এই আসন্ন বিপদের ব্যাপারে কিছুটা জানেন। দেখুন, সৌরভের উপর যেই অপশক্তির নজর আছে তা অত্যন্ত শক্তিশালী বলেই মনে হয়। ওকে আটকাতে পারা আদৌ সম্ভব কিনা জানি না, তবে আমি একবার শেষ চেষ্টা করতে চাই। সৌরভ আমার অত্যন্ত প্রিয় ছাত্র। এত কম বয়সে ওর অপমৃত্যু ঘটুক, এ আমি কিছুতেই চাই না। দয়া করে সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলুন, কিচ্ছু লুকোবেন না কিন্তু। রীমা দেবী নিজেকে কিছুটা সামলে নিয়ে চোখের জল শাড়ির আঁচলে মুছে বললেন, সবই পাপের ফল স্যার। আমাদেরই বংশের একজনের পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। এই ঘটনার সূত্রপাত সৌরভের ঠাকুরদা বিধুশেখর সরকারকে দিয়ে। ওনাকে গ্রামের সবাই বুধো বলে ডাকতেন। অল্প বয়সে একবার উনি একটা খারাপ দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সেই দলের কাজ ছিল মরা মানুষের হাড়গোড় সংগ্রহ করে সেগুলো বিদেশে চড়া দামে পাচার করা। বিধুশেখরের কাজ ছিল বেওয়ারিশ লাশ দাহ হবার আগে লুকিয়ে তার হাড়গুলো সংগ্রহ করা। একদিন সেই কাজ করেই ফেরার পথে তার ভয়ানকভাবে মৃত্যু হয়। দেহ দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র জন্তু ছিঁড়ে খেয়েছে। ওনার মৃতদেহের পাশে ওনার ব্যাগটা পড়েছিল। সেখান থেকে মানুষের হাড়গোড়গুলো উদ্ধার হয়। পুলিশ বিধু সরকারের বাড়ির লোককে লাশ শনাক্ত করার জন্য ডেকে আনে। বাড়ির লোক বলতে মাত্র 2 জন, বিধুশেখরের স্ত্রী কৌশিকী আর তার 4 মাসের সন্তান অবিনাশ। বিধুশেখরের মৃতদেহ দেখে স্বভাবতই কৌশিকী দেবী ভীষণ ভেঙে পড়েন।
তবে এমন সময় সেখানে একজন পাগল এসে উপস্থিত হয়। সে কৌশিকী দেবীর দিকে আঙুল তুলে হাসতে হাসতে বলে ওঠে, তোরা সব মরবি, মরবি মরবি, তোরা সব মরবি, তোদের মরণ আসছে। একজন তান্ত্রিকের দেহের সৎকার কার্য তোরা বিনষ্ট করেছিস, সে তোদের ছাড়বে না, সে তোদের ছাড়বে না। তোদের পরিবারের সব সন্তানেরা অল্প বয়সেই বেঘরে মারা পড়বে, তোরা নির্বংশ হবি। এই বলে সেই পাগলটা ওখান থেকে চলে যায়। স্বভাবতই সেই পাগলের কথাকে সবাই প্রলাপ বলে উড়িয়ে দেয়। পুলিশ এরপর তদন্ত করে সেই হাড় পাচারকারী দলের সবাইকে গ্রেফতার করে আর বেআইনিভাবে সংগ্রহ করা সমস্ত অর্থ বাজেয়াপ্ত করে। এরপর অনেক বছর কেটে যায়। অবিনাশ তখন 24 বছরের যুবক। কলেজ থেকেই আমার আর অবিনাশের প্রেম ছিল, কিন্তু আমার বাড়ির লোক এই সম্পর্কটা কখনোই মেনে নেয়নি। ফলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তারপর চিতলপুর গ্রামে এসে অবিনাশের পৈতৃক ভিটেতে থাকতে শুরু করি। ততদিনে অবশ্য কৌশিকী দেবীও মারা গেছেন। যাই হোক, বিয়ের 1 বছরের মাথাতেই সৌরভ হয়, কিন্তু সৌরভের জন্মের 1 মাসের মাথাতেই অবিনাশের মৃত্যু হয়। সেদিনটা মনে করলে আমি আজও শিউরে উঠি। অবিনাশ অনেকদিন ধরেই বলতো ও নাকি রোজ রাতে দুঃস্বপ্ন দেখত। ও দেখতো কে বা কারা যেন ওকে মারতে আসছে। আমি সেটাকে তেমন আমল দিইনি। অবিনাশ শহরের দিকে একটা ছোট্ট কোম্পানিতে কাজ করত। মাঝে মাঝেই অফিসের কাজের চাপে রাত করে বাড়ি ফিরত। সেদিনও আমি তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অবিনাশের কাছে এক্সট্রা চাবি থাকতো। ও নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে ওর জন্য রোজই খাবার ঢাকা দেওয়া থাকতো। তারপর খাবার খেয়েও শুয়ে পড়তো, কিন্তু সেদিন ও ফেরেনি। আমি পরদিন সকালে অবিনাশকে দেখতে না পেয়ে ওর অফিসে ফোন করি, কিন্তু কেউই ওর ব্যাপারে কিছু বলতে পারে না। আমি চিন্তায় পড়ে যাই। তারপর কাছাকাছি পরিচিত যারা আছেন তাদের সবাইকে ফোন করি, কিন্তু তারাও ওর কোনো খোঁজ দিতে পারেনি। দুপুর অবধি কোনো খোঁজ না পেয়ে আমি থানায় ডায়েরি করব কিনা ভাবছি। এই সময় থানা থেকে ফোন আসে। ওরা জানায় অবিনাশে ডেড বডি পাওয়া গেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি সৌরভকে একটা প্রতিবেশীর জিম্মায় রেখে পড়িমড়ি করে পুলিশের বলা জায়গাটায় পৌঁছাই। কে যা দৃশ্য দেখি তা আমার কল্পনার বাইরে। অবিনাশের মাথাটা আলাদা হয়ে একদিকে পড়ে আছে, আর থ্যাতলানো দেহটা পড়ে আছে আর একদিকে। গোটা শরীরে কেউ যেন আঁচড়ে কামড়ে একাকার করে দিয়েছে। চোখ দুটো পুরো বিস্ফারিত। এই বলে রীমা দেবী 2 হাতে মুখ ঢাকেন। এরপর বেশ কিছু মুহূর্ত একদম নিঃশব্দে কাটে। একটা পিন পড়লেও বুঝি শব্দ হবে। অবশেষে পরিমল স্যারই নীরবতা ভঙ্গ করে বললেন, সবই বুঝলাম। বিধুশেখর বাবু ঘোর অন্যায় কাজ করেছিলেন। মৃত্যুর পর মানুষের আত্মা দেহ থেকে মুক্ত হয়ে ইহজগতের মায়া ছেড়ে পরলোকে গমন করে। তার পরলৌকিক ক্রিয়ায় যদি কোনো রকম ক্ষতি করা হয়, তাহলে তার আত্মা শান্তি পায় না। প্রবল প্রতিহিংসা নিয়ে সে ইহজগতে থেকে যায় আর অপেক্ষা করে আঘাত হানার। বিধুশেখর বাবু এই ভয়ানক অন্যায়টি করার ফলেই আপনাদের পরিবার ওই শক্তিশালী প্রতিহিংসা পরায়ণ প্রেতাত্মার রোষানলে পড়েছে। রীমা দেবী পরিমল স্যারের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, স্যার দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। ও ঠিক ওর বাবার মতোই ভয়ানক স্বপ্ন দেখছে কিছুদিন থেকে। আমার মনটা খুব কুকাইছে। আমার একটা ছেলে, ও ছাড়া আমার কেউ নেই। ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো স্যার? আমি কি করে বাঁচবো? পরিমল স্যার রীমা দেবীর হাত দুটো ধরে বললেন, চিচি, এভাবে পায়ে হাত দেবেন না প্লিজ। আমি এক তুচ্ছ মানুষ মাত্র। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে সৌরভের কোনো ক্ষতি না হয়। এই বলে পরিমল স্যার বারান্দায় গিয়ে একটা ফোন করলেন। হ্যালো, পরিমল চক্রবর্তী বলছি। শোন বুধন, আমার কিছু জিনিস প্রয়োজন। হ্যাঁ, আজই লাগবে, যে করেই হোক। হ্যাঁ, হাতে একদম সময় নেই।
সেই আগের দিনের মতোই ছোট ফাপড়ির জঙ্গলে রাত্রি 11টার সময় জিনিসগুলো নিয়ে আসবি, ঠিক আছে? যা টাকা লাগে আমি সব দিয়ে দেব। এবার কি কি লাগবে সেটা শোন। জঙ্গলের মধ্যে আর একটা রহস্যময় রাত। আজকেও অন্য দিনগুলোর মতোই চারিদিক নিস্তব্ধ। বড় বড় গাছগুলো যেন অপেক্ষা করে রয়েছে একটা ভয়ঙ্কর কিছু ঘটা। একটা চূড়ান্ত অমঙ্গলের আভাস ছড়িয়ে রয়েছে চারদিকে। সেই ঘন অন্ধকার বনের ভেতর দিয়েই আজ আবার হেঁটে চলেছে দুটি ছায়ামূর্তি। তাদের মধ্যে একজন একটু বয়স্ক, অপরজন কিশোর। একটু বয়স্ক লোকটির কাঁধে রয়েছে একটি ঝোলা। দেখে মনে হচ্ছে তাতে বেশ কিছু জিনিস রয়েছে। কিশোরটি চুপচাপ বাধ্য ছেলের মতো হেঁটে চলেছে লোকটির পাশে পাশে। এবার সে আর তার কৌতূহল অবদমন করতে না পেরে বলেই উঠল, স্যার, আমার আবার কিসের বিপদ, আর তার জন্য কি ক্রিয়াই বা করতে হবে? পরিমল স্যার তার কথা শুনে হঠাৎ থেমে গেলেন। তারপর সৌরভের দিকে একবার মায়া ভরা দৃষ্টিতে চাইলেন। তারপর সমস্ত কথা আদ্যপান্ত খুলে বললেন তাকে। সব শুনে সৌরভের মুখ গম্ভীর হয়ে গেল। এরকম ব্যাপার যে হতে পারে সে কথা মাথাতেও কোনোদিন আসেনি তার। স্কুল থেকে বাড়ি ফিরে বাড়িতে পরিমল স্যারকে দেখে একরকম আতকিয়ে উঠেছিল সে। ভেবেছিল স্যার হয়তো ওর আর সায়নের ব্যাপারে নালিশ করতেই ওদের বাড়িতে এসে হাজির হয়েছেন। কিন্তু পরে যখন স্যার বললেন যে তার বিপদ কাটানোর জন্য একটা তান্ত্রিক ক্রিয়া করতে হবে আর তার জন্য তাকে আজ রাতে স্যারের সাথে যেতে হবে, তখন সে আশ্বস্ত হয়েছিল। কিন্তু সেই বিপদটা যে এই রকম তা কে জানত। এক ভয়ানক শক্তিশালী প্রেতাত্মার অভিশাপ নাকি রয়েছে তার ওপর। তার নিজের বাবা এবং ঠাকুরদার প্রাণনাশও নাকি এই প্রেতাত্মার হাতেই হয়েছে। না, ঠাকুরদাকে সে কোনোদিনই চোখে দেখেনি, বাবার স্মৃতিও তার নেই। কিন্তু তাও আজ ওনাদের জন্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠল ওর বুকের ভিতর। শোনো সৌরভ, পরিমল স্যারের কথা শুনে সম্বিত ফিরে এলো তার। স্যার বললেন, যেই প্রেতাত্মার নজর তোমার উপরে রয়েছে সে অত্যন্ত শক্তিশালী। তাকে আটকানো সহজ কাজ নয়। এর জন্য আমি এক গোপন তান্ত্রিক ক্রিয়া করব। এটা আমি শিখেছিলাম একজন নেপালি যোগীর কাছ থেকে। এই পদ্ধতি শেখানোর সময় সেই যোগী আমাকে বলেছিলেন যে নেহাত নিরুপায় না হলে এই বিদ্যা প্রয়োগ না করতে। আর আজ সেই বিদ্যা প্রয়োগের সময় এসে উপস্থিত। এসো আমার সাথে। এই বলে পরিমল স্যার সৌরভকে তার পিছন পিছন আসার নির্দেশ দিলেন। একটু এগোতেই ওরা জঙ্গলের তুলনামূলক একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলো। জায়গাটা চিনতে পারল সৌরভ। গত পরশু ঠিক এই জায়গাটাতেই পরিমল স্যার ওই ভয়ঙ্কর দানবটিকে আহ্বান করেছিলেন। পরিমল স্যার ঝোলাটা কাঁধ থেকে নিচে নামিয়ে তার ভেতর থেকে কিছু শুকনো কাঠ বের করে দেশলাই সহযোগে তাতে অগ্নি সংযোগ করলেন। এরপর আগের দিনের মতো সাদা গুঁড়ো মতো একটা পদার্থ দিয়ে তার চারদিকে একটা গণ্ডি কাটলেন। তারপর কালো রঙের একটা মালা নিয়ে এসে সেটা সৌরভের গলায় পরিয়ে দিলেন। যাই হয়ে যাক না কেন, এই গণ্ডির ভেতর থেকে বেরোবে না, আর এই মালাটা গলা থেকে খুলবে না। এই বলে স্যার ঝোলা থেকে আরো কিছু সামগ্রী বের করলেন। একটা ছাগলের খুলি, সিঁদুর, লেবু, রক্তচন্দন, কিছু পচে যাওয়া ফলমূল ইত্যাদি। সবশেষে একটা অদ্ভুত জিনিস বার করলেন। জিনিসটা দেখতে অনেকটা নেপাল তিব্বতে যে জপযন্ত্র পাওয়া যায় তার মতো, শুধু পার্থক্য এটাই যে এটি সম্পূর্ণ কালো রঙের এবং উপরে একটা উজ্জ্বল সবুজ রঙের পাথর বসানো। দুজনে এবার লাল রঙের ধুতি পরে খালি গায়ে মাদুরের উপর বসল। পরিমল স্যার আগের দিনের মতোই দুর্বোধ্য ভাষায় একটা মন্ত্র পাঠ করতে করতে আগুনে ঘৃতাহুতি দিলেন। আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে উঠল। এরপর তিনি একটা পাত্র থেকে কোড়ে আঙুল দিয়ে খানিকটা রক্তচন্দন তুলে নিয়ে একটা টিকা পরিয়ে দিলেন সৌরভের কপালে। তারপর একটা লেবু হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে করতে সেটি চিপে তার রস ছিটালেন পাশে রাখা ছাগলের খুলিটার ওপর। আচমকা ছাগলের খুলিটার চোখের জায়গাগুলো থেকে একটা সবুজ আলো দপ করে জ্বলে উঠল।
পরিমল স্যার আরো জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলেন। সৌরভ অবাক চোখে দেখল খুলিটা আস্তে আস্তে নড়ছে। সৌরভকে আরো অবাক করে দিয়ে সেটি এবার মাটি ছেড়ে কয়েক হাত উপরে উঠে শূন্যে ভাসতে লাগলো। হঠাৎ একটা মহিলা কণ্ঠের অট্টহাস্যে চমকে উঠল সৌরভ। পরিমল স্যারও চমকে উঠেছেন। আওয়াজটা এসেছে পিছন দিক থেকে। সৌরভ পিছনে তাকিয়ে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে দেখল একটা নারী অবয়ব চেয়ে আছে তাদের দিকে। নারীটির লম্বা লম্বা চুলগুলো তার চেহারাটি সম্পূর্ণ ঢেকে রেখেছে, কিন্তু তার মধ্যে থেকেও তার ভাটার মতো জ্বলন্ত চোখ দুটি দেখা যাচ্ছে। তার মাথাটা একদিকে কাত হয়ে আছে। নারীটির পরনে একটি ময়লা আলখাল্লা, আর সে মাটি থেকে অন্তত 3 ফুট উপরে শূন্যে ভাসছে। সেই নারী অবয়ব নারী পুরুষ সম্মিলিত এক ভয়ানক কণ্ঠে বলে উঠল, কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না। তোর পূর্বপুরুষের শাস্তি তোকে ভোগ করতেই হবে, করতেই হবে। বলে সেই নারী অবয়ব 2 হাত তুলে কাউকে যেন আহ্বান করতে লাগলো। আচমকাই প্রবল ভূমিকম্প শুরু হলো জায়গাটা জুড়ে। সৌরভের মনে হলো এ যেন পৃথিবীর শেষ। মাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হতে লাগলো, আর সেই গর্ত থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে লাগলো কয়েকটা প্রাণী। সৌরভ আতঙ্কে নীল হয়ে গেল। যে প্রাণীগুলো বেরিয়ে আসছে তাদের দেখতে মানুষের মতো হলেও তারা মোটেও মানুষ নয়। তাদের দেহ ঝলসানো, গা থেকে মাংস গলে গলে পড়ছে। তাদের কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথা নেই, তো কারো হৃৎপিণ্ড কিডনি বের হয়ে লক লক করে ঝুলছে। একটা উৎকট মরা পচা গন্ধে ভরে গেছে চারদিক। সৌরভের চোখের সামনেই প্রায় 50টি ওই রকম ভয়ানক মূর্তি বেরিয়ে এলো। তারপর হাতছানি দিয়ে ডাকতে লাগলো সৌরভকে। সৌরভ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সম্মোহিতের মতো হাঁটতে লাগলো তাদের দিকে। স্যারের দেওয়া সাবধানবাণী তার মনেও রইল না। সে এক পা করে এগিয়ে যেতে লাগলো। পরিমল স্যার বুঝলেন সর্বনাশের আর বাকি নেই। তিনি চিৎকার করে সৌরভের হুঁশ ফেরাতেও পারবেন না, কারণ এই ধরনের ক্রিয়ায় মন্ত্রোচ্চারণ ব্যতীত অন্য কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ। তিনি তাড়াতাড়ি ওই জপযন্ত্রের মতন দেখতে জিনিসটা হাতে নিয়ে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। এবার একটা কাণ্ড ঘটল। জিনিসটার উপরে থাকা সবুজ রঙের পাথরটা থেকে খানিকটা সবুজ আলো ঠিকরে বেরিয়ে গিয়ে পড়ল শূন্যে ভাসমান সেই ছাগলের খুলিটার উপর। আর সাথে সাথেই সেটি আকারে বড় হতে লাগলো, আর দেখতে দেখতেই সেটি তার স্বাভাবিক আকারের চেয়ে প্রায় 30 গুণ বড় হয়ে গেল। একটা কান ফাটানো হুঙ্কার বেরিয়ে এলো সেই খুলিটা থেকে। সঙ্গে সঙ্গে সেই ভয়ানক মূর্তিগুলো থমকে গিয়ে সেই অতিকায় খুলিটার দিকে চেয়ে রইল। সেই অতিকায় খুলিটা আরেকবার হুঙ্কার দিয়ে সেই মূর্তিগুলোর দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে কিছু লতা পাতা শিকড় বাকড় বেরিয়ে এসে জাপটে ধরল তাদেরকে। তারা চিৎকার করে ছটফট করতে লাগলো, কিন্তু শিকড়গুলো ততক্ষণে তাদেরকে একে একে মাটির তলায় টেনে নিয়ে চলে গেছে। মুহূর্তের মধ্যেই সব ফাঁকা হয়ে গেল, আর শুধুমাত্র সেই নারী অবয়বটি অবশিষ্ট রইল। নারী মূর্তিটি কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে রইল, কিন্তু পরক্ষণেই তার নজর গেল নিচের দিকে। সে দেখল সৌরভ সুরক্ষা বলয় থেকে বাইরে বেরিয়ে এসেছে। সে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল সৌরভের ওপর, আর ঠিক তখনই সেই বিশালাকার ছাগলের খুলির চোখ থেকে একটা সবুজ রশ্মি বেরিয়ে এসে পড়ল তার গায়ের উপর। সঙ্গে সঙ্গে তার সারা গায়ে আগুন ধরে গেল। একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো নারীটির মুখ দিয়ে। মুহূর্তেই সে পুড়ে ছাই হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচলেন পরিমল স্যার। নেপালি যোগীর শেখানো বিদ্যে কাজ দিয়েছে তাহলে। তিনি সৌরভের দিকে তাকিয়ে দেখলেন সে টলমল করছে। সৌরভ মাটিতে পড়ে যাওয়ার আগেই তাকে জাপটে ধরলেন তিনি।
জ্ঞান ফিরতেই সৌরভ নিজেকে ওর বিছানায় খুঁজে পেল। পাশেই রীমা দেবী আর সায়ন চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। সৌরভকে চোখ খুলতে দেখেই ওদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। রীমা দেবী দুহাত কপালে ঠেকিয়ে বললেন, দুগ্গা 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 দুগ্গা। সৌরভ কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে জিজ্ঞেস করল, পরিমল স্যার কোথায়? সায়ন ডান দিকে নির্দেশ করে বলল, ওই তো ওখানে। সৌরভ সেদিকে তাকিয়ে দেখল পরিমল স্যার তার দিকেই হাসি মুখে চেয়ে আছেন। নতুন সকালের সোনার মতো উজ্জ্বল রোদ জানলা দিয়ে ওনার মুখের উপর এসে পড়েছে। সৌরভের মনে হলো সে তার শিক্ষককে নয়, যেন এক দেবদূতকে সচক্ষে দেখছে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, পরিমল স্যার পরের দিন ক্লাসে কোন গল্পটা পড়াবে বলেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। হাডুডু এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, বাঁকড়াহাট কাজবাগান থেকে বলেছেন পায়েল মল্লিক, দত্তপুকুর থেকে বলেছেন শ্রুতি দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল এবং পূজা মণ্ডল, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, বারাসাত থেকে বলেছেন অর্পিতা দাস, ময়নাগুড়ি উত্তরবঙ্গ থেকে আরোহী দাস, ব্যাঙ্গালোর থেকে বলেছেন সম্রাট, ধনিয়াখালী হুগলি থেকে রাজু মণ্ডল, রাজা মালিক এবং বাবলু মাঝি, হাওড়া শালকিয়া থেকে সৌভিক দে, রানাঘাট থেকে বলেছেন মৌমিতা, নদিয়া কৃষ্ণনগর থেকে অর্জুন দত্ত, সাজিরহাট থেকে বলেছেন মল্লিকা, হাওড়ার আমতা গ্রাম থেকে সুস্মিতা হাপর, হালিশহর থেকে অর্ণব মণ্ডল, আসাম নগাঁও থেকে বলেছেন শেহজাদি মারিয়া, দেগঙ্গা থেকে বলেছেন পিন্টু ডাকুয়া, জগৎবল্লভপুর থেকে খাদিজা, হুগলি চন্দ্রদ্বীপ থেকে বলেছেন মল্লিকা বারিক, মালদা থেকে সৌমেন ঘোষ, নিউটাউন থেকে রানু, বেলগড়িয়া থেকে বলেছেন পর্ণা সেন, গুজরাট থেকে প্রবীর, ভাস্কর কুণ্ডু বলেছেন মুর্শিদাবাদের বহরমপুর থেকে, কালনা থেকে অমলেশ দাস, বাংলাদেশ থেকে সবুজ, বেহালা থেকে বলেছেন মিনা, পূর্ব বর্ধমান থেকে আশিস, খড়গপুর থেকে রিঙ্কি মাহাতো, রাজস্থান জয়পুর থেকে জুনমান মল্লিক, নেতাজি নগর থেকে রুন্না, হাওড়া বাগনান থেকে তনুশ্রী মণ্ডল, কসবা থেকে শ্যামলী রায়, দুর্গাপুর থেকে গীতা দাস, ডায়মন্ড হারবার থেকে ভাস্কর ভৌমিক, শিমুরালী নদিয়া থেকে অর্ঘ্য রায় মুখার্জি, শ্যামনগর থেকে সন্দীপ রায়, কলকাতা থেকে মাধবী, বেহালা থেকে মিঠু ব্যানার্জি, বাগনান হাওড়া থেকে মধুমিতা ভৌমিক, সাবান থেকে বলেছেন শুভঙ্কর দাস, গুজরাটের রাজকোট থেকে জাকির, বাংলাদেশ ঢাকা থেকে রোমানা, কলকাতা থেকে কৌশিক ধারা, কোলাঘাট থেকে জাহির মালিক, গুজরাট থেকে সুজিত মাঝি, বারুইপুর থেকে সুদীপ নস্কর, গুজরাট আহমেদাবাদ থেকে SK মেহরাজ, সুরাট থেকে সঙ্গীতা, নবদ্বীপ থেকে গোপাল দত্ত, ডায়মন্ড হারবার থেকে মিঠুন মণ্ডল, মুম্বাই থেকে আলমগীর, নিউটাউন থেকে বৈশাখী মণ্ডল, দত্তপুকুর থেকে অর্জুন, চারঘাট থেকে উমা মণ্ডল, বিড়া থেকে শম্পা, কৃষ্ণনগর থেকে বিক্রম বিশ্বাস, গঙ্গাপুর থেকে হেমন্ত মণ্ডল, উত্তর 24 পরগনার বরুণহাট থেকে রোহিত হালদার, সুন্দরবন গোসাবা থেকে শুভজিৎ এবং খড়গপুর থেকে বলেছেন মিলন দোলাই। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।